বেদকে কেন অপৌরুষেয় বলা হয়? বেদের সংখ্যা 4টি কেন? বেদ কি শুধু ধর্মগ্রন্থ নাকি জ্ঞানের ভাণ্ডার? তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার চ্যানেল আলাপে সংস্কৃতে। হাজার হাজার বছর আগে রচিত এমন এক অমূল্য জ্ঞান ভাণ্ডার, যা শুধু ভারতীয় সংস্কৃতির নয়, সমগ্র মানব জাতির চিন্তা, দর্শন ও আধ্যাত্মিকতার ভিত্তি। তারই নাম বেদ। কিন্তু বেদ আসলে কি? কেন একে অপৌরুষেয় বলা হয়? বেদের কয়টি ভাগ? 4টি বেদের নাম কি? বেদে কি ধরনের বিষয় আলোচনা করা হয়েছে? পরীক্ষায় এই বিষয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে? আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বেদের প্রাথমিক ধারণা আলোচনা করব, যা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযোগী। তবে আপনি যদি সংস্কৃত ও ভারতীয় জ্ঞানচর্চায় আগ্রহী হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত পাঠমালার ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্তর্গত বেদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই জেনে নিই বেদ কি। বেদ হল সনাতন অর্থাৎ হিন্দু ধর্মের আদি, প্রধান এবং পরম প্রামাণ্য ধর্মগ্রন্থ। বেদ শব্দটির উৎপত্তি সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ জ্ঞান। এই জ্ঞান পার্থিব জ্ঞান বা ইন্দ্রিয়জ জ্ঞান থেকে সম্পূর্ণ পৃথক, অতীন্দ্রিয় জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। সেই অতীন্দ্রিয় পরম জ্ঞান যে শাস্ত্র থেকে লাভ করা যায় তাকেই বেদ বলা হয়। ভারতীয় সংস্কৃতি ও দর্শনের মূল ভিত্তি হল বেদ। এখান থেকে পরীক্ষার উপযোগী যে অংশটি, সেটি হলো বেদ শব্দটির উৎপত্তি কোন ধাতু থেকে। এখানে দেওয়া রয়েছে বিদ ধাতু। প্রশ্ন আসতে পারে বিদ ধাতুর অর্থ কি? অর্থ হলো জ্ঞান। আর বেদের যে জ্ঞান, সেই জ্ঞান কি পার্থিব জ্ঞান না ইন্দ্রিয়জ জ্ঞান? উত্তর হবে অতীন্দ্রিয় জ্ঞান। তাহলে বেদ কাকে বলা হয়? সেই অতীন্দ্রিয় পরম জ্ঞান যে শাস্ত্র থেকে লাভ করা যায় তাকেই বেদ বলা হয়। আর বেদ ভারতীয় সংস্কৃতির মূল এবং দর্শনের ভিত্তি। বেদ সম্পর্কে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ কিছু ধারণা এবার আলোচনা করছি। বেদ অপৌরুষেয় এবং বেদকে শ্রুতি বলা হয়। বেদ কেন অপৌরুষেয়? সনাতন বিশ্বাসীগণের মতে বেদ কোনো মানুষের রচনা নয়। সৃষ্টির আদিতে পরমেশ্বর বা ব্রহ্মের বাণী ঋষিদের অন্তরে স্ফুরিত হয়েছিল। ঋষিগণ মন্ত্রদ্রষ্টা মাত্র, তাঁরা মন্ত্রের রচয়িতা নন। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেদকে অপৌরুষেয় কেন বলা হয়? অর্থাৎ বেদ কোনো পুরুষ বা মানুষের দ্বারা লিখিত নয় বা রচিত নয়, তাই বেদ হচ্ছে অপৌরুষেয়। এখানে এই অ্যান্সারটা পেয়ে যাবে। সৃষ্টির আদিতে পরমেশ্বর বা ব্রহ্মের বাণী ঋষিদের মনের মধ্যে উদিত হয়েছিল, তাই ঋষিগণ কিন্তু বেদকে লেখেননি। তারা বেদের যে মন্ত্র রয়েছে, বেদের যা বিষয়বস্তু রয়েছে, তারা সেটা উপলব্ধি করেছিলেন বা দর্শন করেছিলেন। তারা মন্ত্রের রচয়িতা নন। এখান থেকে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অংশ বেদ অপৌরুষেয়। এরপর জানব বেদকে কেন শ্রুতি বলা হয়। প্রাচীনকালে বেদের লিখিত রূপ ছিল না। শিষ্যরা গুরুর মুখ থেকে শুনে শুনে এটি মনে রাখতেন এবং প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে বাঁচিয়ে রাখতেন। তাই বেদের অপর নাম শ্রুতি। এই অংশটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। বেদকে কেন শ্রুতি বলা হয়, অর্থাৎ বেদ প্রথমে
লিখিত ছিল না, লিখিত অবস্থায় ছিল না। বেদের মন্ত্রগুলি বা বেদের যা বিষয়বস্তু সেটি গুরু শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখা হতো। গুরু বলতেন, শিষ্য সেগুলি শুনে শুনে মনে রাখতেন। এরপরে একই রকমভাবে সেই শিষ্যরা আবার যখন তাদের শিষ্য হতো, তারা তাদের শিষ্যদের বলতেন। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম এইভাবে কিন্তু বেদকে মনে রাখা হতো। তাই বেদের অপর নাম শ্রুতি। যেহেতু মুখে মুখে বেদ রক্ষিত হতো, তাই বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ শুনে শুনে মনে রাখা হতো। এরপর বেদের বিভাগ। বেদকে চতুর্বেদ বলা হয় কেন? বেদ প্রথমে একটি গ্রন্থ ছিল। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন সমগ্র বেদকে 4 ভাগে বিভক্ত করেন, যার ফলে তার নাম হয় বেদব্যাস। এই 4টি ভাগ হলো ঋগ্বেদ। এটি প্রাচীনতম বেদ। এতে প্রধানত বিভিন্ন দেবদেবীর স্তুতি ও প্রার্থনা সম্বলিত মন্ত্র, যা কিনা ঋক নামে পরিচিত, রয়েছে। ঋক মন্ত্র পদ্যাত্মক। যজুর্বেদ, এতে যাগযজ্ঞের নিয়মাবলী, প্রক্রিয়া এবং যজ্ঞে ব্যবহারের মন্ত্র বর্ণিত আছে। যজুর্বেদের মন্ত্র গদ্যাত্মক। এখান থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন বেদ প্রাচীনতম বেদ? উত্তর হবে ঋগ্বেদ। ঋগ্বেদের বিষয়বস্তু কি? ঋগ্বেদে দেবদেবীর স্তুতি ও প্রার্থনা সম্বলিত মন্ত্র রয়েছে। মন্ত্রের অপর নাম কি? ঋক। ঋক মন্ত্র কি আকারে রচিত? ঋক মন্ত্র পদ্যাকারে রচিত। যজুর্বেদে কি রয়েছে? যজুর্বেদে রয়েছে যাগযজ্ঞের নিয়মাবলী এবং প্রক্রিয়া। আর কি? যজ্ঞে ব্যবহারের মন্ত্র এখানে বর্ণিত রয়েছে। তো কিরকম ভাবে রচিত? যজুর্বেদের মন্ত্র গদ্যাকারে রচিত, গদ্যাত্মক। এখান থেকে যে পয়েন্টগুলো আমি দাগালাম পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরপর সামবেদ। সামবেদের মন্ত্র গীতিময়। এটি মূলত সঙ্গীতের বেদ। ঋগ্বেদের মন্ত্রগুলোকে কিভাবে যজ্ঞের সময় সুরে গেয়ে শোনানো হতো তা এতে রয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস এটি। অথর্ববেদ, এতে দৈনন্দিন জীবন, চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ আয়ুর্বেদ, সমাজ ব্যবস্থা এবং নানা প্রকার শান্তি সস্তায়নের মন্ত্র ও সূত্র রয়েছে। এখান থেকে পরীক্ষার উপযোগী যে অংশটি সেটি হচ্ছে সামবেদ কি না, সামবেদ হচ্ছে মূলত সঙ্গীতের বেদ। এর মন্ত্রগুলো গীতিময়, গীতিময় মন্ত্র। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঋগ্বেদের মন্ত্রগুলোকেই কিন্তু এখানে, অর্থাৎ এখানে সামবেদে আলাদা করে মন্ত্র সেরকম কিছু নেই। ঋগ্বেদের যে মন্ত্র সেই মন্ত্রগুলোকেই এখানে যজ্ঞের সময় সুরে গেয়ে শোনানো হতো। আচ্ছা, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস এটি। যদি বলা হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস কোন বেদ? উত্তর হবে সামবেদ। এরপর অথর্ববেদ। অথর্ববেদের জন্য কি ইম্পর্টেন্ট? আয়ুর্বেদের উৎস কোন বেদ? যদি বলা হয় আয়ুর্বেদ এর উৎস অথর্ববেদ। এখানে কি রয়েছে? চিকিৎসা বিজ্ঞান রয়েছে এবং নানা রকমের সমাজ ব্যবস্থা, শান্তি সস্তায়নের মন্ত্র ও সূত্র রয়েছে। ঋক, সাম, যজু এই 3টি বেদের সমষ্টিকে ত্রয়ী বলা হয়। পরবর্তীকালের সংযোজন বলে অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়। পাণিনি তাঁর ব্যাকরণে বেদকে বোঝাতে ছন্দস শব্দের ব্যবহার করেছেন। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভীষণভাবে। ঋক, সাম, যজুকে ত্রয়ী বলা হয়, তাহলে ত্রয়ী কি? উত্তর হবে ঋক, সাম এবং যজু। ত্রয়ী, অথর্ববেদকে ত্রয়ীর মধ্যে ধরা হয় না, কারণ পরবর্তীকালের সংযোজন। তাহলে ত্রয়ীর অন্তর্ভুক্ত কোন বেদ নয়? অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়। পাণিনি বেদকে কি নামে ডেকেছেন? পাণিনি বেদকে ছন্দস বলেছেন। পাণিনি তার ব্যাকরণে বেদকে বোঝাতে ছন্দস শব্দের ব্যবহার করেছেন। বেদের মূলত 2টি অংশ, মন্ত্র ও ব্রাহ্মণ। বলা হয় মন্ত্র ব্রাহ্মণয়র বেদ নামধেয়ম। প্রত্যেক মন্ত্র ব্রাহ্মণাত্মক বেদের সঙ্গে আরও 2 ধরনের গ্রন্থ পাওয়া যায়, একটি আরণ্যক ও উপনিষদ। এখান থেকে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ,
বেদের কটি অংশ? বেদের মূলত দুটি অংশ, কি কি? মন্ত্র ও ব্রাহ্মণ। এই যে এই উক্তিটি মন্ত্র ব্রাহ্মণয়র বেদ নামধেয়ম, এটিও খুব গুরুত্বপূর্ণ অংশ। বেদ কি বা বেদের কটি ভাগ এইটি বোঝাতে কিন্তু এই মন্ত্রটি বলা হয়। আচ্ছা, বেদের সঙ্গে মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক এই দুটো অংশের সঙ্গে আরও দু ধরনের গ্রন্থ পাওয়া যায়। সেগুলো কি কি? আরণ্যক ও উপনিষদ। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিটি বেদের গঠন অর্থাৎ চারটি অংশ, গঠনশৈলী ও আধ্যাত্মিক গভীরতার উপর ভিত্তি করে প্রতিটি বেদকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের যে চারটি বেদ আমরা পেলাম, ঋক, সাম, যজু ও অথর্ব, এই চারটি বেদকে আবার চারটি অংশে ভাগ করা যায়। সংহিতা, এখানে কি রয়েছে? দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত মূল মন্ত্রের সংকলন হচ্ছে সংহিতা। ব্রাহ্মণ কি? যজ্ঞ ও ধর্মীয় ক্রিয়াকর্মের ব্যাখ্যা এবং বিধি বিধান। আরণ্যক, বনের নির্জনতায় অর্থাৎ অরণ্যে বসে সাধনার উপযোগী আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা হচ্ছে আরণ্যক। উপনিষদ বা বেদান্ত কি? বেদের শেষ ও শ্রেষ্ঠ অংশ। এতে গভীর তত্ত্বকথা, ব্রহ্মজ্ঞান এবং পরমাত্মার স্বরূপ আলোচনা করা হয়েছে। এখানে পরীক্ষার উপযোগী যে অংশগুলো সেগুলো একটুখানি বলে দিই। তাহলে প্রত্যেকটা বেদের চারটে অংশ আমরা জানলাম, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ভীষণ গুরুত্বপূর্ণ অংশ এটি। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদের এই চারটি ভাগ প্রত্যেকটা বেদের। সংহিতাতে রয়েছে দেবদেবের উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র, ব্রাহ্মণে রয়েছে যাজ্ঞিক যে ক্রিয়াকর্ম, ধর্মীয় যে ক্রিয়াকর্ম তার ব্যাখ্যা এবং বিধি বিধান। আরণ্যক হচ্ছে বনের মধ্যে, বনের নির্জনতায় বসে সাধনার উপযোগী আধ্যাত্মিক দার্শনিক ব্যাখ্যা। আর সব থেকে গুরুত্বপূর্ণ কি? উপনিষদ বা বেদান্ত। উপনিষদের আরেক নাম বেদান্ত। বেদ যুক্ত অন্ত বেদান্ত, অর্থাৎ যা বেদের শেষে বর্ণিত হয়েছে সেটি হচ্ছে বেদান্ত বা উপনিষদ। এই বেদান্ত কিন্তু বেদের শ্রেষ্ঠ অংশ। যদি প্রশ্ন আসে বেদের শ্রেষ্ঠ অংশ কোনটি? উপনিষদ বা বেদান্ত। এটাতে কি রয়েছে? এতে রয়েছে গভীর তত্ত্বকথা, আর কি খুব ইম্পর্টেন্ট? ব্রহ্মজ্ঞান। উপনিষদে রয়েছে ব্রহ্মজ্ঞান এবং পরমাত্মার স্বরূপ। প্রশ্ন আসতেই পারে উপনিষদের বিষয়বস্তু কি? উত্তর হবে ব্রহ্মজ্ঞান, পরমাত্মার স্বরূপ এবং গভীর তত্ত্বকথা এখানে আলোচনা করা হয়েছে। বেদের মূল দর্শন ও শিক্ষা কি? একমেবাদ্বিতীয়ম। একমেবাদ্বিতীয়ম। বেদ বহু দেবদেবীর কথা বললেও এর মূল কথা হলো ঈশ্বর বা পরম সত্য এক। জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। তাহলে বেদের মূল দর্শন কি? এক এবং অদ্বিতীয়, একমেবাদ্বিতীয়ম। তাহলে বেদে বহু দেবদেবীর কথা থাকলেও এর মূল কথা হলো ঈশ্বর এক বা পরম সত্য এক। জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। বেদের আরেকটি গুরুত্বপূর্ণ উক্তি হলো বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা পৃথিবী একটা পরিবার, গোটা পৃথিবী আত্মীয় স্বরূপ। এই উদার মানসিকতা বেদের অন্যতম প্রধান শিক্ষা। সর্বজনীন কল্যাণ, বেদের প্রার্থনাগুলো শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং সমগ্র মানবজাতি এবং প্রকৃতির স্থায়িত্ব ও শান্তির জন্য করা হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ অংশ বসুধৈব কুটুম্বকম কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থের উক্তি? এটি কিন্তু বেদের উক্তি। বেদের শিক্ষা কি? বেদের শিক্ষাই হচ্ছে গোটা পৃথিবী হলো আত্মীয়। এই যে উদার মানসিকতা, এটা কিন্তু বেদের অন্যতম প্রধান শিক্ষা। বেদে আর কি করা হয়েছে? সর্বজনীন কল্যাণের কথা বলা হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলা হয়নি, বরঞ্চ সমগ্র মানব জাতির কল্যাণের কথা এবং শান্তির কথা বলা হয়েছে। সংক্ষেপে বেদ কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের বই নয়, এটি জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও জীবনযাপনের এক বিশাল আকর গ্রন্থ, যা হাজার হাজার বছর ধরে ভারতীয় সভ্যতাকে পথ দেখিয়ে আসছে। এবারে বেদ কোন সময় রচিত হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ। বেদের
রচনাকাল নির্ণয় করা ঐতিহাসিক ও গবেষকদের কাছে একটি অত্যন্ত জটিল এবং দীর্ঘকাল ধরে চলমান বিতর্কের বিষয়। কারণ বেদ প্রথম দিকে কোনো লিখিত গ্রন্থ ছিল না। আমরা জানি এটি মুখে মুখে বা বাচনিক ঐতিহ্যের মাধ্যমে যুগের পর যুগ স্থানান্তরিত হতো। বেদ ওরাল ট্র্যাডিশন ছিল। আধুনিক ভাষাতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক গবেষণার উপর ভিত্তি করে বেদের রচনাকালকে মূলত দুটি প্রধান দৃষ্টিকোণ থেকে দেখা হয়: পাশ্চাত্য ও আধুনিক ঐতিহাসিক মতবাদ এবং ঐতিহ্যগত বা ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীয় মতবাদ। প্রথমে আমরা দেখে নেব আধুনিক ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক মত। অধিকাংশ আধুনিক ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিকদের, যেমন ম্যাক্স মুলার, মাইকেল উইরসেল প্রমুখ, এদের মতে বেদের সংহিতা অংশগুলো খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 900 অব্দের মধ্যে মৌখিকভাবে রচিত হয়েছিল। এই সময়কালকে বৈদিক যুগ বলা হয়। বেদ রচনাকালের আনুমানিক সময়ক্রম নিচে দেওয়া হলো। তাহলে এখান থেকে মূলত আমরা গুরুত্বপূর্ণ অংশটা যেটা পেলাম সেটা হচ্ছে বেদের সংহিতা অংশগুলোর রচনাকাল খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 900 অব্দের মধ্যে। এই সময়কালকেই বৈদিক যুগ বলা হয়। প্রশ্ন আসতেই পারে বৈদিক যুগ কোন সময়কে বলা হয়? 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 900 অব্দের মধ্যে। এটা কিন্তু খ্রিস্টের জন্মের পূর্বে, তাই খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 900 অব্দের মধ্যে সঠিক উত্তর। ঋগ্বেদের রচনাকাল আনুমানিক 1500 থেকে 1200 অব্দ। এবারে নির্দিষ্ট করে প্রত্যেকটা বেদের রচনাকাল সম্পর্কে বলা হচ্ছে। খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 অব্দের মধ্যে ঋগ্বেদ রচিত হয়েছিল। এটি 4 বেদের মধ্যে প্রাচীনতম, এর ভাষা সবচেয়ে আদিম এবং এতে ব্যবহৃত ইন্দো ইরানীয় ভাষারীতির মিল দেখে গবেষকরা একে এই সময়ের মনে করেন। তাহলে এইখানে এই ঋগ্বেদের মূল যে ভাষারীতি সেটার সাথে ইন্দো ইরানীয় ভাষারীতির মিল রয়েছে। এর ভাষা সবচেয়ে আদিম, তাই এটি বিশ্বের প্রাচীনতম কিন্তু গ্রন্থ। সামবেদ ও যজুর্বেদ। সামবেদ আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 থেকে 1000 অব্দের মধ্যে রচিত হয়েছে। সামবেদ ও যজুর্বেদ। ঋগ্বেদের পরবর্তী সময়ে যজ্ঞের বিস্তারের সাথে সাথে এই দুটি বেদ সংকলিত হয়। অথর্ববেদ কি? অথর্ববেদ আনুমানিক খ্রিস্টপূর্ব 1000 থেকে 800 অব্দ। এটি 4 বেদের মধ্যে সর্বশেষ সংকলিত হয়। 3টি বেদ আগে রচিত হয়েছে, তারপরে অথর্ববেদ। এখানে পরবর্তী বৈদিক সমাজের সামাজিক ও চিকিৎসা বিষয়ক প্রতিফলন দেখা যায়। তাহলে অথর্ববেদের মূল বিষয় কি? চিকিৎসা বিষয়ক, সামাজিক ও চিকিৎসা বিষয়ক। ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 800 থেকে 500 অব্দ। বেদের এই গদ্যাংশ এবং দার্শনিক অংশগুলো বৈদিক যুগের শেষ ভাগে রচিত হয়। ভারতীয় ঐতিহ্য ও জ্যোতির্বিজ্ঞানীয় মত। অনেক ভারতীয় পণ্ডিত, প্রত্নতাত্ত্বিক এবং জ্যোতির্বিজ্ঞানী আধুনিক ঐতিহাসিকদের এই সময়সীমাকে বড্ড সীমিত বলে মনে করেন। তাদের মতে বেদ আরও অনেক বেশি প্রাচীন। তাহলে বেদ আরও অনেক বেশি প্রাচীন, এটা কাদের মত? ভারতীয় ঐতিহ্য ও জ্যোতির্বিজ্ঞানীয় মত। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বালগঙ্গাধর তিলক ও ইয়াকবির মত, এটিও খুব গুরুত্বপূর্ণ। বালগঙ্গাধর তিলক তার দ্য ওরিয়ন গ্রন্থে বেদে বর্ণিত নক্ষত্র ও গ্রহের অবস্থান বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ঋগ্বেদের কিছু অংশ খ্রিস্টপূর্ব 4000 অব্দ বা তারও আগে রচিত হয়েছিল। তাহলে তিলকের মতে ঋগ্বেদ রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দ বা তারও আগে। ঋগ্বেদে সরস্বতী নদীকে একটি বিশাল, বহমান এবং সমুদ্রগামী নদী হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভূতাত্ত্বিক ও স্যাটেলাইট গবেষণা অনুযায়ী এই নদীটি খ্রিস্টপূর্ব 1900 অব্দের থেকে শুকিয়ে যেতে শুরু করে। এই যুক্তি অনুযায়ী ঋগ্বেদ অবশ্যই খ্রিস্টপূর্ব 2000 অব্দের আগের রচনা। সনাতন ঐতিহ্যগত বিশ্বাস। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বেদ হলো নিত্য ও অপৌরুষেয়, অর্থাৎ কোনো মানুষের দ্বারা তৈরি নয়। সৃষ্টির শুরুতেই পরমেশ্বর ঋষিদের অন্তরে এই জ্ঞান প্রদান করেছিলেন। তাই সনাতন বিশ্বাসে বেদের কোনো নির্দিষ্ট ঐতিহাসিক রচনাকাল নেই, এটি অনাদি। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে সনাতনীদের মতে বেদের রচনাকাল কি? সনাতনীদের বিশ্বাসে বেদের কোনো নির্দিষ্ট ঐতিহাসিক রচনাকাল নেই,
এটি অনাদি। এটিই অ্যান্সার। কারণ বেদ তারা মনে করে বেদ হলো নিত্য এবং কোনো মানুষের দ্বারা রচিত নয়, অর্থাৎ অপৌরুষেয়। তাহলে কিভাবে বেদের সৃষ্টি হয়েছিল? না পরমেশ্বর ঋষিদের অন্তরে এই জ্ঞান প্রদান করেছিলেন। এটা সনাতনীদের বিশ্বাস, অর্থাৎ যারা হিন্দু, প্রকৃত হিন্দু, পুরাতনী হিন্দু, তারা এটা ঐতিহ্যগতভাবে বিশ্বাস করে। বেদের রচনাকালের যে সারসংক্ষেপ আমরা করতে পারি সেটা হচ্ছে, শিক্ষা জগৎ বা একাডেমিক ক্ষেত্রে বেদের রচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 অব্দ সময়কালকে সর্বজন গ্রাহ্য মানদণ্ড ধরা হয়। তবে প্রত্নতাত্ত্বিক ও জ্যোতির্বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে এই সময়সীমা আরও পিছিয়ে, অর্থাৎ আরও প্রাচীন হওয়ার পক্ষে জোরালো যুক্তি তৈরি হচ্ছে। আজ আমরা জানলাম বেদ শব্দের উৎপত্তি কোন ধাতু থেকে, বেদের অর্থ কী, বেদকে অপৌরুষেয় এবং শ্রুতি কেন বলা হয়, বেদের বিভাজন, চতুর্বেদের বিষয় এবং বেদের রচনাকাল সম্পর্কে। ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আলাপে সংস্কৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আমি ঋগ্বেদ সম্পর্কে বিশদে আলোচনা করব এবং পরীক্ষার জন্য যা কিছু গুরুত্বপূর্ণ তাও জানাবো। আজ এখানেই শেষ করছি। শুভমস্তু।